আরে গিন্নি, এত রাতে তুমি এই শাড়িগুলো নিয়ে কেন এমন ভাবে বসে আছো? আমার মেয়ের জামা ছিঁড়ে গেছে, আর জামা কেনার জন্য সেই সামর্থ্য নেই। তাই দেখছিলাম আমার শাড়িগুলো দিয়ে একটা জামা বানাতে পারি কিনা। গিন্নি, এখন অনেক রাত হয়ে গেছে, এখন তুমি শুয়ে পড়ো, কাল সকালে নয় বানিয়ে দেবে। আরে শোনো, আজ আমাদের পেটে একটা ভাতের দানাও পর্যন্ত পড়েনি। কাল আমরা কি করব তা কে জানে। আমাদের ঘরে কোনো চাল ডাল শাক সবজি বাজার হাট কিচ্ছু নেই। লক্ষ্মী, কাল তোমার দিদির কাছে থেকে একটু চাল ধার করে নিয়ে আসবে, আর আমি কালকে কোনো কাজের চেষ্টা করব। দেখি কাল যদি কোনো কাজ পেয়ে যাই, তাহলে আমি হাট বাজার করে নিয়ে আসব। সকালে লক্ষ্মী তার দিদির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দিদি, ও চম্পা দিদি, কোথায় তুমি? একটু বাইরে বেরিয়ে এসো না। লক্ষ্মী, এত সকাল সকাল এখানে কেন এসেছিস তুই? দিদি, আমাকে একটু চাল ধার দাও না। কাল থেকে আমার মেয়ে সীমা কিছুই খায়নি। আমাকে একটু চাল দাও না দিদি, তাহলে একটু রান্না করে মেয়েকে খাওয়াতে পারবো। না বাবা, আমি দিতে পারবো না। সব সময় ভিখারিদের মতো চাওয়াটা কোনোদিন তোর স্বভাবটা যাবে না। প্রত্যেক দিন সকাল সকাল আমার বাড়ির দরজার সামনে চলে আসিস ভিক্ষা চাইতে। আরে দিদি, এমনভাবে বলো না। আমি যে তোমার ছোট বোন হই, আমার ওপর একটু দয়া করো দিদি। আমার মেয়ে যে কাল রাত থেকে কিছুই খায়নি, ওর জন্য তো কিছু দাও দিদি। এখান থেকে চলে যা তুই। যখন দেখবো তখন ভিখারির মতো কিছু না কিছু চাইতেই থাকে। এখান থেকে এক্ষুনি তুই চলে যা, আর কোনোদিন আসবি না। এইসব কথা শুনে লক্ষ্মী ওখান থেকে চলে যায়। একই গ্রামে দুই বোনের বিয়ে হয়েছিল, লক্ষ্মী ও চম্পা। লক্ষ্মী অনেক গরিব পরিবারের বিয়ে হয়েছিল, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর অন্যদিকে লক্ষ্মীর বড় দিদি চম্পা অনেক ধনী পরিবারে তার বিয়ে হয়। তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। চম্পা অনেক অহংকারী ছিল, কারণ তার শ্বশুর ওই গ্রামের প্রধান ছিল। এত খারাপ সময়ে লক্ষ্মী যখন তার দিদির কাছে সাহায্য চাইতে যায়, তখন লক্ষ্মীর দিদি চম্পা তার বোনকে একবারের জন্য হলেও সাহায্যের হাত বাড়ায়নি। কি গো, শুনছো? আজকে যা হাট বাজার করে নিয়ে এসেছো, তাতে শুধু আজকের রাতটুকুই চলবে। লক্ষ্মী, আজ কাজ করে যা রোজগার হয়েছে তা দিয়েই এই হাট বাজারটা করে নিয়ে এসেছি। আজকে রাতটুকু চললেই হবে, কালকেরটা কালকে দেখে নেব। জানো তো, আজকে দিদির কাছে চাল ধার করতে গিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে কোনো সাহায্য করেনি। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু বাড়িতে যে কোনো কিছু ছিল না যে মেয়েকে বানিয়ে খাওয়াবো। তাই জন্য পাশের বাড়িতে গিয়ে ওদের ভাতের ফ্যান চেয়ে নিয়ে এসেছিলাম, সেটাই আমি ওকে দুপুরে খাইয়ে দিয়েছি। এইসব বাদ দাও গিন্নি, এখন তাড়াতাড়ি রান্না করে মেয়েকে খাইয়ে দেবে। সন্ধ্যার সময় একজন বয়স্ক ভিখারি বুড়ি চম্পার বাড়িতে যায়। কেউ কি বাড়িতে আছো মা? একটু বাইরে এসো। আমার কথা কি শুনতে পাচ্ছ মা? একটু বাইরে এসো মা। তোমার আবার কি হলো? এই রাত দুপুরবেলা বাড়িতে এসে চিৎকার কেন করছো? আরে মা, আজ রাতটুকু তোমাদের বাড়ির উঠানে আমাকে থাকতে দিতে পারবে? আরে বাবা, আমি তো এই ভিখারিদের জ্বালায় এবার পাগল হয়ে যাব। এবার এই বুড়িকে এখানে থাকতে দিতে হবে। আরে বুড়িমা, এটা কোনো বৃদ্ধাশ্রম না যে এখানে যে কেউ আসবে থাকতে পারবে। মা, আমি এই পাশের গ্রাম থেকে ভিক্ষা করতে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। আমি এই উঠানের কোনো একটা জায়গায় শুয়ে পড়ব। তোমাকে কোনো জ্বালাতন কিংবা অসুবিধায় ফেলবো না মা। আমাকে একটু তোমার উঠানে আজকে রাতটুকু থাকতে দাও মা।
বললাম তো এখানে কোনো ভিখারিকে থাকতে দেওয়া যাবে না, যাও এখান থেকে এখন। এরপর ভিখারি বুড়িমা ওখান থেকে চলে যায়। বুড়িমা রাস্তা দিয়ে যেতে যেতে সে লক্ষ্মীদের বাড়িতে চলে যায়। কেউ কি বাড়িতে আছো মা? তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ মা? একটু বাইরে এসো মা, একটু বাইরে এসো মা। মা, আজ রাতে আমি কি এখানে থাকতে পারি একটু? অনেক রাত হয়ে গেছে, ভিক্ষা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। যদি দয়া করে তোমাদের বাড়ির বাইরে দাবার এক কোণে আমাকে শুতে দাও, তাহলে মা খুব ভালো হবে। আমায় একটু দয়া কর মা। আরে বুড়িমা, এইসব তুমি কি বলছো? তুমি থাকবে ঘরের বাইরে আর আমরা থাকবো ঘরের মধ্যে ভালোভাবে শুয়ে ঘুমাবো? তা কি করে হয় মা? তুমি এসো, আমাদের ঘরের মধ্যে এসো। না না মা, আমি এই রাতটুকু ঘরের বাইরে শুয়ে কাটিয়ে দিতে পারবো, তুমি অত চিন্তা করো না মা। আরে না বুড়িমা, তুমি এসো আমার সাথে ঘরের মধ্যে এসো। চলো বুড়িমা, এবার খাবে চলো। না রে মা, তুমি যে আমার এই ঘরেতে থাকতে দিয়েছো, এটাই আমার জন্য অনেক কিছু। মা, তুমি এখানে না খেয়ে থাকবে আর তোমার সামনে বসে বসে আমরা সবাই খাবো? এটা কি করে হয় বলো? আর মা থাকবে সারা রাত না খেয়ে আর মেয়েরা সব কিছু ভালোভাবে খেয়ে দিয়ে ঘুমাবে, সেটা কি করে হয় বলো? চলো অল্প কিছু খেয়ে নেবে চলো। মা, লক্ষ্মী তো একদম ঠিক কথা বলেছে। আপনি আমাদের বাড়ির আত্মীয়, আর আত্মীয়কে না খাইয়ে রেখে দেওয়া উচিত হবে কি? চলুন মা, কিছু খেয়ে নেবেন, চলুন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো, আমি অল্প কিছু খাই তাহলে। মা, তোমার মেয়ের জামাটা এমনভাবে কিভাবে চিড়ে গেল মা? বুড়িমা, আপনাকে আর কি বলবো, আমরা খুব গরিব, টাকা পয়সা নেই বলে মেয়ের জন্য জামা কিনতে পারেনি। জানি না ভগবান আমাদের ভাগ্যে কি লিখেছে তা কে জানে। আমাদের কপালে তো ভালোভাবে একবেলার খাবারও জোটে না। বাবা, তোমাদের যখন এত খারাপ পরিস্থিতি, তাহলে আমাকে কেন খেতে দিলে? আর তোমাদের ভাগের ভাত আমাকে খেতে দিলে, আর তোমরা অল্প অল্প করে কেন খাচ্ছ বাবা? মা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন একটা ধনী মানুষের থেকেও বড়। আমরা খাবার খাবো আর আপনি খাবেন না, এটা ভালো দেখাই বলুন মা? তাহলে ওই ভাত খেয়ে আমরা রাতে শান্তিভাবে ঘুমাতে পারবো না। তোমরা দেখে নিও, একদিন অবশ্যই ঈশ্বর তোমাদের কথা শুনবে, তোমাদের এত খারাপ পরিস্থিতি থাকবে না। জানি না মা, উপরওয়ালা আমাদের কথা শুনবে কি শুনবে না তা কে জানে। তোমরা এইসব কি কথা বলছো বলো তো? এইসব কথা বাদ দাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বুড়িমা, তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। তারপর সবাই খেতে থাকে। বুড়িমা, আবার তুমি আমাদের বাড়িতে আসবে, যখন তোমার মন চাইবে তখন চলে আসবে, তাহলে আমাদেরও অনেক ভালো লাগবে। আরে মা, আমি তোমাদের ব্যবহারে অনেক খুশি হয়েছি। তোমরা গরিব হলেও কি হবে, কিন্তু তোমাদের মন অনেক বড়। জানো মা, তোমাদেরকে আমি কোনো উপহার দিতে চাই। না মা, এটা আমাদের কর্ম। দেখো বাবা, কেউ যদি খুশি হয়ে তোমাদের কিছু দিতে চায়, তাহলে সেটা ফিরিয়ে দিতে নেই। তারপর বুড়িমা একটা কলসি নিয়ে তাদের হাতে দেয়। ঠিক আছে মা, তাহলে এখন আমি যাই রে। এইসব বলে বুড়িমা ওখান থেকে চলে যায়। গিন্নি, এ কলসির মধ্যে কি আছে বলতো? আমি কি করে জানবো বলো? তুমি যেখানে আমি সেখানে। চলো আমরা ঘরের মধ্যে গিয়ে এই কলসিটাতে কি আছে সেটা আমরা খুলে দেখি। ঠিক বলেছ তুমি, চলো চলো, আমরা ঘরের মধ্যে গিয়ে এই কলসিটা খুলে দেখি।
তারপর তারা ঘরের মধ্যে গিয়ে সেই কলসিটা খুলে দেখে। আরে লক্ষ্মী, দেখেছ এই কলসির মধ্যে অনেক সোনার মোহর। আরে বাপরে বাপ, এ কেমন ভাবে হতে পারে? এত সোনার মোহর কি করে এলো? গিন্নি, আমার মনে হয় ওই বুড়িমা কোনা সাধারণ ভিখারি বুড়িমা ছিল না, তাহলে এই কলসি ভর্তি সোনার মোহর আমাদের দিল। তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় এবার ঈশ্বর আমাদের কথা শুনেছে। ওই বুড়িমা মানুষ রূপে লক্ষ্মীমা ছিল। তুমি ঠিক বলেছ লক্ষ্মী, এবার আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। এইসব দেখে লক্ষ্মী আর রতন অনেক খুশি হয়। এমনভাবে তাদের দুঃখের দিন কেটে যায়। তারা অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে। আর লক্ষ্মীদের এই সব দেখে চম্পার খুব রাগ হয়। এই সীমা, একটু শোন এদিকে। কি হয়েছে মাসি, বলো। শোন না সীমামা, আমাকে একটা কথা বল। তোদের কাছে এত টাকা পয়সা কি করে এলো রে? তোর বাবা কি কোনো লটারি পেলো নাকি রে? না মাসি, কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা ভিখারি বুড়িমা এসেছিল। আর এই দিন আমাদের বাড়িতে ছিল। আর সকালে ঝাড়ার সময় আমার মায়ের কাছে এই কলসিটা দিয়েছে। আর আমার বাবা কলসি খুলে দেখে ওই কলসি ভর্তি অনেক সোনার মোহর ছিল। আচ্ছা, ওই সোনার মোহর তার মানে ওই ভিখারি বুড়ি দিয়েছে? এ তুই কি বলছিস রে সীমা? আমি সত্যি বলছি মাসি। এখন আমাকে আমার বান্ধবীর সাথে খেলতে যেতে হবে। আমি এখন যাই গো মাসি, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। এইসব বলে সীমা ওখান থেকে চলে যায়। এটা কি করে সম্ভব? ওই ভিখারি বুড়ির কাছে এত সোনার মোহর কিভাবে এলো? আমার যে কপালটাই খারাপ। ওই ভিখারি বুড়ি আগে আমার বাড়িতে এসেছিল। আমি যদি ওই দিন আমার বাড়িতে ওকে থাকতে দিতাম, তাহলে সকালে আমাকে সোনার ভর্তি মোহর কলসি আমাকে দিয়ে যেত। আমিও চাই ওই লক্ষ্মীর মতো আমারও একটা সোনার ভর্তি মোহর কলসি চাই। এরপর চম্পা ঘরের মধ্যে গিয়ে তার স্বামীকে বলতে থাকে। কি গো, শুনছো? এবার ওঠো। আর কতক্ষণ এরকম পড়ে পড়ে ঘুমাবে বলো দেখি? আরে গিন্নি, এমন ভাবে চিৎকার কেন করছো? তুমি কি জানতে পেরেছ তোমার বোনের আর্থিক অবস্থা এত ভালোভাবে কিভাবে হলো? কোনো লটারি টটারি পেয়ে গেল নাকি? ওরা ওইসব কিছু পায়নি। যা দিয়েছে ওই ভিখারি বুড়ি দিয়েছে। বুড়ি দিয়েছে মানে কোন বুড়ি দিয়েছে? গিন্নি, তুমি কার কথা বলছো? এরপর চম্পা সব কথা তার স্বামীকে বলতে থাকে। চম্পা, আজ তোমার কারণে এত বড় সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গেছে। আর তুমি যদি ওই বুড়িকে ওই দিন সাহায্য করতে, তাহলে ওই বুড়ি তোমার বোন লক্ষ্মীর জায়গায় তোমাকে সোনা ভর্তি মোহরের কলসি দিয়ে যেত, তাহলে আমরা আরো ধনী হয়ে যেতাম। শোনো, এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি। তুমি এক্ষুনি যাও আর ওই বুড়িমাকে যেখানেই থাকুক না কেন সেখান থেকে খুঁজে আমাদের বাড়িতে নিয়ে আসো। চম্পার কথাগুলো শুনে গোপাল সঙ্গে সঙ্গে ওই বুড়িমাকে খুঁজতে বেরোয়। এরপর গোপাল সব জায়গায় বুড়িমাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও বুড়িমাকে পায়নি। এমনভাবে খুঁজতে খুঁজতে অবশেষে বুড়িমাকে দেখতে পায়। একটা গাছের নিচে বসেছিল। আরে বুড়িমা, আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে গাছের নিচে বসে আছেন। আরে বাবা, তুমি আমাকে কেন খুঁজছিলে? আর আমাকে নিয়ে তুমি কোথায় নিয়ে যেতে চাও? বুড়িমা, আমি এই গ্রামের প্রধানের ছেলে। আমার স্ত্রী অনেক বড় ইচ্ছা, কোনো ভিখারি কিংবা গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে চাই। দয়া করে আপনি আমাদের বাড়িতে খাবে, চলুন। আরে না না বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নেমন্তন্ন করার জন্য। কিন্তু বাবা, আমি যে আমার গ্রামে যেতে হবে। আর আমি আমার গ্রামেই তো যাচ্ছিলাম, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই ভাবলাম একটু গাছের নিচে বসে একটু বিশ্রাম নিই।
এমনভাবে বলবেন না বুড়িমা, আমার স্ত্রী অনেক ভালোবাসা দিয়ে সবকিছু রান্না বান্না করে রেখেছে, আর যদি আপনি না যান তাহলে আমার স্ত্রী অনেক কষ্ট পাবে। এমনভাবে গোপালের বারবার বলার পর তারপর বুড়িমা গোপালের সাথে গোপালের বাড়িতে যায়। আরে বুড়িমা, আর একটা মিষ্টি দিই না আপনাকে? আর কিছু কি খাবেন? আরে মা, না না, আমার যে পেট অনেক ভরে গেছে, আমি আর কিছু খাবো না মা। এবার তাড়াতাড়ি খাওয়া শেষ করে এই বুড়িমা চলে যাবে, আর যাওয়ার আগে ওই লক্ষ্মীর মতো সোনা ভর্তি মোহরের কলসি আমাকে দিয়ে যাবে। আরে মা, তুই জানিস না আমি যে অন্যের মনের কথা জানতে পারি। ঠিক আছে মা, এখন আমি যাই রে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে আমাকে পেট ভরে খেতে দিয়েছো। বুড়িমার যাওয়ার সময় চম্পা বুড়িমাকে বলতে থাকে, মা, আপনি তো আমাকে এখনো পর্যন্ত আশীর্বাদ দেননি। আরে মা, আমার আশীর্বাদ তোমাদের ওপর সব সময় থাকবে। ঠিক আছে, এখন আমি যাই রে মা। আরে, এই বুড়ি তো এখনো পর্যন্ত আমাকে কোনো উপহারই দিচ্ছে না। মা, বলছিলাম যে আপনি আমাকে কোনো উপহার দেবেন না? আমি শুনেছি আপনি নাকি সবাইকে উপহার দেন, তাহলে আমাকে দেবেন না? অবশ্যই মা, কেন দেব না উপহার তোমাকে। এরপর বুড়িমা একটা কলসি নিয়ে তাদেরকে দেয়। মা, আমি তোমাদের ব্যবহারে অনেক খুশি হয়েছি। ঠিক আছে মা, এখন তাহলে আমি যাই। এই সব বলে বুড়িমা ওখান থেকে চলে যায়। কি গো, দেখেছো? ওই লক্ষ্মীর মতো বুড়িমা আমাদেরকেও একটা সোনার ভর্তি মোহরের কলসি দিয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছ। এবার চলো আমরা ঘরের মধ্যে গিয়ে এই কলসিটা খুলে দেখব এখানে কত সোনার মোহর আছে। এইসব বলে তারা কলসি নিয়ে ঘরের মধ্যে গিয়ে কলসিটা খুলে দেখে যে কলসির ভিতর থেকে কোনো সোনার মোহর না, শুধু পোকা বেরোতে থাকে। তা দেখে গোপাল ও চম্পা অবাক হয়ে যায়। আরে, এইসব কি বেরোচ্ছে কলসি থেকে? আরে বাঁচাও বাঁচাও, আমরা যে মারা গেলাম। এই পোকাগুলো আমাদের যে গার উপর উঠছে, আরে বাঁচাও কেউ। আরে গিন্নি, এ কেমন কলসি যেখানে সোনার মোহরের জায়গায় এত পোকা বেড়েছে? কেউ আমাদের সাহায্য করো, এই পোকাগুলো যে আমাদের কামড়াচ্ছে, কেউ বাঁচাও আমাদের। ওই পোকাগুলো চম্পা আর গোপালকে সারা শরীরে কামড়ে তাদের শরীর ফুলিয়ে তোলে। এবার আমি সব বুঝতে পেরেছি, আমি ওই বুড়িকে ছাড়বো না ওই বুড়িকে। চলো আমার সাথে, ওই বুড়ি এখন বেশি দূর যেতে পারেনি, তাড়াতাড়ি চলো, ওই বুড়িকে ধরতে হবে। এইসব বলে চম্পা আর গোপাল বুড়িমার কাছে যায়। আরে শয়তান বুড়ি, তুই আমাদের সাথে এটা কেন করলি? কেন আমাদের সাথে এমনটা করলি বল? আমরা তোর কি ক্ষতি করেছি? কেন করেছিস আমাদের সাথে আর এই অবস্থা? কি হয়েছে মা? আবার তোমরা আমাকে কেন খুঁজতে এসেছো? শয়তান বুড়ি, তুই এক্ষুনি আমাদের একটা কলসি দিয়ে গিয়েছিলিস, আর আমরা ওই কলসি খুলে দেখেছি ওই কলসিতে শুধু পোকা, আর পোকাগুলো আমাদের এই অবস্থা করেছে। আরে না বাবা না, আমি তোমাদের দুজনকে এই অবস্থা করিনি। তুই করিসনি তো তাহলে এই অবস্থা কে করেছে বল? এটার জন্য দায়ী তুমি নিজে মা। এই কলসি কর্মের ফল দেওয়া কলসি ছিল। আমরা আমাদের জীবনে যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী এই কলসি আমাদের ফল দেয়। দেখো মা, তুমি খুব লোভী আর অহংকারী। তোমার এই অবস্থার জন্য তোমার কর্মের ফল এমনই জায়গায় নিয়ে এসেছে। তাহলে ওই লক্ষ্মীর কলসি থেকে সোনাভর্তি মোহর ছিল, আর আমাদের কলসি থেকে বেরিয়ে এলো শুধুমাত্র পোকা। এটা কি করে সম্ভব? দেখো মা, তোমার বোন লক্ষ্মী অনেক বড় মনের মানুষ যে, আর ও সবসময় সবার ভালো চায় যে, এই কারণে ওর ভালো কর্মের জন্য ওই কলসি থেকে সোনার মোহর বেরিয়েছে। ঠিক আছে মা, এখন যে আমার যাওয়ার সময় হয়ে এসেছে, আর যেতে যেতে
আমি তোমাকে একটা কথা বলে যাই, এখনো তোমাদের কাছে সময় আছে, নিজেদেরকে শুধরে নাও। এই অহংকার, লোভ, লালসা সব কিছু এই পৃথিবীতে ছেড়ে তোমার সাথে কর্ম যাবে। এই সব কথা বলে বুড়িমা আচমকা ওখান থেকে উধাও হয়ে যায়। চম্পা, এই বুড়িমা সব কথা একদম ঠিকই বলেছে। আমরা খুব অহংকারী, স্বার্থপর আর লোভী মানুষ হয়ে গেছি। আমাদের মনে অনেক লোভ জমেছিল, আর না আজ পর্যন্ত কারো ভালো চেয়েছি আর না করেছি। তুমি একদম ঠিকই বলেছ গো। বুড়িমা আমাদের চোখে থেকে অহংকার, লোভ, লালসার কালো পর্দা যে সরিয়ে দিয়েছে। আমার বেচারি বোন কত সমস্যার মধ্যে ছিল, আমার কাছে যে কতবার সাহায্য চাইতে এসেছে, আর আমি আমার বোনকে কোনো দিনও সাহায্য করিনি। বুড়িমা একটা কথা ঠিকই বলেছে, এই অহংকার, মায়া, সম্পত্তি সব কিছু আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে যেতে হবে, আর আমাদের সাথে শুধু যাবে আমাদের কর্মফল। এবার যে আমাদের ভালো কর্ম করতে হবে। তুমি ঠিকই বলেছ গিন্নি। এমন কর্ম করার পর আমরা কিভাবে আর ভালো কর্মের ফল আশা করব? আমার প্রিয় বন্ধুরা, গল্প এখানেই শেষ। আর গল্প কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।